শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। দুদিনের সফর শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজ আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কিছু কথাবার্তা বলেছেন। গত কয়েকদিন থেকেই এই সফর নিয়ে নানা আলোচনা ছিল। বিশেষ করে বড় দুই রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃস্থানীয় পর্যায়ের যারা নেতা তাদের কাছ থেকে নানা রকম কথাবার্তা ছিল। উভয় পক্ষ থেকেই বলা হচ্ছিল এই সফর নিয়ে তাদের তেমন একটা আগ্রহ নেই, কিন্তু তারপরও সফর নিয়ে নানা কথাবার্তা চলছিল। সঙ্গত কারণেই আজকে আমরা আলোচ্য বিষয়ে রেখেছি আমাদের রাজনীতি, যুক্তরাষ্ট্রের খুশি অখুশি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন, রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নাজমা আক্তার। প্রথমেই এবিএম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। যুক্তরাষ্ট্রের খুশি অখুশি আমাদের রাজনীতি, আপনাদের মহাসচিব আজকে বলেছেন যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতিতে মোটেও খুশি নয়, এই কথা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ডোনাল্ড লু 7 জানুয়ারি নির্বাচনের আগে 2 দফায় বাংলাদেশ সফর করেছেন। আজকের যে সফর, এটি নিয়ে মোটামুটি চতুর্থবারের মতো বাংলাদেশে আসলেন, এবং যতবারই উনি এসেছেন এর আগে নির্বাচনকে ঘিরে দেখা গেছে নানা রকম প্রত্যাশার পারদ উঠেছে আপনাদের ভেতরে, জনমনেও সেগুলো ছড়িয়েছে। আখেরে আজকে ওনার যে বক্তব্য, যে নির্বাচন শেষ হয়েছে, কিছুটা টেনশন হয়তো তৈরি হয়েছিল, ওনারা সামনের দিকে এগিয়ে যেতে চান এবং সামনের দিকে তাকাতে চান। সেই ক্ষেত্রে আপনাদের যে প্রত্যাশা বা যে অবস্থা, সেটি কেউ কেউ বলছে সেটি কি বেলুনটি চুপসে গেল কিনা, স্বপ্নভঙ্গ হলো কিনা, এ ধরনের কথাবার্তাও আসছে। সার্বিকভাবে আপনারাও কি সামনের দিকে আগাবেন, কিভাবে দেখছেন বিষয়গুলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং এটিএন বাংলার দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। না, আপনি যেভাবে একেবারে সরলীকরণভাবে বিশ্লেষণ করলেন, আমার কাছে ব্যাপারটা তাই মনে হচ্ছে না। আলোচনাটা এরকম আছে না, আজকে দেখবেন ডোনাল্ড লু যেমন বক্তব্য রেখেছে, সরকারের কিছু মন্ত্রী বক্তব্য রেখেছে, আমাদের মহাসচিব মির্জা ফখরুল হোসেন আলমগীরও বক্তব্য রেখেছে। কিন্তু গতকাল পর্যন্ত উনি বলেছিলেন আমাদের কোনো ইন্টারেস্ট নেই। হয় নাই তো, বিএনপির সাথে তো কোনো বৈঠক হয়নি। কিন্তু এখন আপনি যে বলবেন যে এই যে আমেরিকার প্রতিনিধি দল অথবা আমেরিকার সরকারের যেই মনোভাব, তার সাথে আমাদের সম্পর্কটা কি, এটা তো ব্যাপার। যে বিএনপি কেউ বলে উচ্ছ্বাসিত না, উচ্ছ্বাসিত না। এখন হলো বিএনপি যে জিনিসটা প্রত্যাশা করে, বিএনপি একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, বিএনপি মানবাধিকারী সমুন্নত থাকুক এটা দেখতে চায়। বিএনপি বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে যে চরম একটা অচল অবস্থা আছে, ভোটের রাজনীতি নাই, রাজনৈতিক দলগুলির অধিকার নাই, মানুষের বাক স্বাধীনতা নাই, এগুলি পুনরুদ্ধারের জন্য বিএনপি আন্দোলন করছে। আজকে দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেম এই এজেন্ডাটা তাদের আছে। তারা গণতন্ত্র দেখতে চায়, মানবাধিকার দেখতে চায়, শ্রম অধিকার দেখতে চায়। এইগুলির সাথে যখন মিলে যায়, তখন কাকতালীয়ভাবে মানুষ মনে করে যে হয়তো আমেরিকার সাথে সম্পর্ক আছে, কিন্তু ব্যাপারটা আমরা মনে করি তাই না। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ নামক দেশটিও কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র। দুই রাষ্ট্রের মধ্যে কিন্তু কোরিলেশন একটা সম্পর্ক কিন্তু সবসময় আছে, মানে আন্তঃসম্পর্ক রয়েছে, আছে, এটা অস্বীকার করার দ্বিপাক্ষিক যে সম্পর্ক, হ্যাঁ দ্বিপাক্ষিক, এটা থাকবেই। এখন সংকট হইল যে সংকটটা তৈরি হয় গভর্নমেন্টের সাথে, যারা ক্ষমতায় থাকে, কারণ তাদের কিছু এজেন্ডা থাকে, কাছে তাদের কিছু নিজস্ব চিন্তা ভাবনা থাকে, তার সাথে রাষ্ট্র বাংলাদেশ ব্যবস্থার যেই কম্পোনেন্টের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, তার সাথে অনেক সময় সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়। যেমন আমাদের রাষ্ট্রের মূল উপাদান যদি আপনি যে খোঁজেন যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এবং বাংলাদেশের যে মহান স্বাধীনতার যুদ্ধটা হয়েছিল কিন্তু গণতন্ত্রের জন্য, অত সেই গণতন্ত্র কিন্তু এখন বিরাট ঘাটতি রয়েছে। মানুষ এই দেখেন, আপনারা একটা উপজেলা নির্বাচন চলে, জনগণ নিজেদেরকে উড্ড করে নিচ্ছে, প্রত্যাহার করে নিচ্ছে, ভোট দিতে যাচ্ছে না, সরকার চিৎকার করছে, নির্বাচন কমিশন চিৎকার করছে। অর্থাৎ এই যে একটা অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে, এখন এর সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মিলে যায়, তাহলে কি বিএনপির সহযোগী না? তাই না। তারপর আরও দেখেন যে এখানে এখন সারা পৃথিবীতে কিন্তু এখন বাণিজ্যিক বিশ্ব, গ্লোবাল ওয়ার্ল্ডে কিন্তু এখন বাণিজ্য ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর।
তো বাংলাদেশ কিন্তু ভৌগোলিকভাবে জিওপলিটিক্যাল আসপেক্টে বাংলাদেশ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই যে দেখেন ওরা ইন্দো প্যাসিফিক একটা স্ট্র্যাটেজির কথা আমেরিকা বলছে, আইপিএস যেটা এক। তারপর এখানে কিন্তু তাদের ব্যাপক বিনিয়োগও আছে এখানে। আপনি দেখেন আমাদের দেশের গ্যাসের ক্ষেত্রে এই যে আমরা এখন জ্বালানি 64% বিনিয়োগ কিন্তু আমেরিকার কোম্পানির এখানে। তারপর আমাদের এখানে আপনাদের গার্মেন্টসের ক্ষেত্রে তারা আমাদেরকে আমাদের প্রায় 24% গার্মেন্টস তারা বাংলাদেশ থেকে নেয়। তারপর আপনি দেখবেন এই যে এফডিআর একটা আমাদের হঠাৎ যে কোনো সংকট হলে যে তাদের যে আলিকো এখানে আছে এখন মেড লাইফ যেটা, সেটা কিন্তু প্রায় 32% আমাদের টাকা সংস্থান করে। তো এমনিভাবে তাদের নানা এখন আরও যেটা আছে এই আরেকটা দেখবেন যখন একটা গভর্নমেন্টের কাঠামোটা দুর্বল হয়, মানে জনগণ থেকে সরকারটা বিচ্ছিন্ন থাকে, তখন কিন্তু শক্তিধর দেশগুলি তাকে প্রেশার করে তার স্বার্থটা সংরক্ষণ করে। দেখবেন এই নির্বাচন নিয়ে এই যে ডোনাল্ড ট্রাম্প অনেক কথা বলেছিলেন, আমেরিকা অনেক কথা বলেছিলেন, কিন্তু এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বাংলাদেশের খুব চুপিসারে 2-3টি ঘটনা ঘটে গেছে, সেটা হয়তো আমাদের সাধারণ মানুষরা অনেক খেয়ালও করে না। একটা হলো এই যে এলএনজি, একটা আমরা দীর্ঘদিন আমরা বলে এসেছিলাম যে এলএনজির একটা দীর্ঘমেয়াদী চুক্তি হওয়া দরকার। কাদের সাথে হয়েছে চুক্তি? যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্রের ডাইরেক্ট নাম না, সে কুয়েতের একটা কোম্পানির কিন্তু প্যাট্রোনাইজ বাই ইউএসএ, এবং 40 সাল পর্যন্ত এই চুক্তি কিন্তু হয়ে গেছে। তারপর এখন বাংলাদেশে কিন্তু আরেকটা খুব বার্নিং ইস্যু চলতেছে, সেটা হলো সমুদ্রে তৈল গ্যাস কূপ অনুসন্ধানের জন্য টেন্ডার গভর্নমেন্ট আহ্বান করেছে, এবং সেখানে আমরা দেখেছি আমেরিকার 3-4টা কোম্পানি করেছে। তো সুতরাং নানাবিধ বাণিজ্যের ব্যাপার এখানে রয়েছে। তো সুতরাং এখন দেখা যাচ্ছে সরকার দর কষাকষিতে কতটুকু বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করতে পারে সেইটা বিষয়। এখন ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটাকে অনেকটা সফট মেজাজের আপনি লক্ষ্য করতে পারছেন, কিন্তু আসল উদ্দেশ্যটা কি এটা কিন্তু পরে দেখা হবে। আপনার মনে আছে নির্বাচন সময় আমেরিকা যখন সরকারকে ব্যাপক প্রেশার করছে, একটা পর্যায়ে কিন্তু বলছিল যে তারা বোয়িং বিক্রি করতে চায়, মনে আছে? তো সুতরাং এখানে বাণিজ্য একটা বিরাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর আমাদের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর কিন্তু স্পষ্ট ভাষায় আজকে বলেছে, আপনি তার বক্তব্য যদি খেয়াল করেন, যে আমেরিকা তার, কারণ এই নির্বাচন পর্যন্ত এখনও কিন্তু নির্বাচনকে তারা মেনে নেয়নি। তারা বলছে এই নির্বাচনে জনগণের কোনো মতামতের প্রতিফলন ঘটেনি, একটা ওয়ান সাইডেড একদলীয় নির্বাচন হয়েছে। সুতরাং আমেরিকা কিন্তু সে, এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের প্রতিদিন যে আপনার সাপ্তাহিক যে ব্রিফিং হয়, সেখানে আপনি লক্ষ্য করবেন এখনও কিন্তু আমেরিকা বলছে আমরা আগের স্ট্যান্ডার্ড ঠিক ধরে রেখেছি, কিন্তু পেছনে তো ফিরে তাকাতে চায় না তারা। পিছন এখন হলো কোন, মানে কি 7 জানুয়ারি অতীত? না, ওইটা আমার কাছে অতীত মানে, যদি হতো তাহলে তারা এই গভর্নমেন্টকে সমর্থন দিত, ইউরোপিয়ান ইউনিয়ন দিত, কানাডা দিত। তারা কিন্তু এখনো প্রশ্নবোধক চিহ্ন রেখেই তারা আগাচ্ছে, কারণ ওই বললাম রাষ্ট্র এবং তারা তো সম্পর্ক মেরামতের কথা বলছে, তারা সরকার যে তৈরি হয়েছে সেটি মেরামতের। এখন দেখা যাক কোন মেরামত হয়, এটা কি স্বার্থের মেরামত না বাংলাদেশের জনগণের স্বার্থকে সংরক্ষিত হবে সেইটার মেরামত, এইটাই আগামী দিনে দেখার বিষয়। আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন নাজমা আক্তার, মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। নাজমা আক্তার, আপনি শুনছিলেন এবিএম মোশাররফ হোসেন বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন। এই যে আমরা যে আলাপ করছি, আখেরে তো একটি বিষয় ঘটে যাচ্ছে, সেটি হচ্ছে যে ভোটারদের যারা নির্বাচন আসার কথা এবং অন্যতম স্টেক হোল্ডার, তাদের এক ধরনের নির্বাচন বিমুখতা তো তৈরি হয়েছে। সেটি 7 জানুয়ারির নির্বাচন হোক বা পরবর্তীতে যে স্থানীয় পর্যায়ের নির্বাচন দেখা গেল সেখানেও, তো সেটি তো নিঃসন্দেহে স্বস্তির কারণ নয়। ডোনাল্ড ব্লু যেই স্টেটমেন্ট দিয়ে গেল সেটি যদিও সাময়িকভাবে কিছুটা স্বস্তি দিয়ে থাকে বা স্বস্তি অনুভব করা যায়, কিন্তু ভোটের চিত্র বা নির্বাচনের যে চিত্র দেখা যাচ্ছে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে, তাতে তো খুব স্বস্তিতে থাকা যায় না। আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আপনি প্রথমে আলোচনা করছেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ সফর নিয়ে, এবং এর আলোচনার সূত্রপাতেই কিন্তু আপনি বলেছেন যে উনি দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক আমেরিকার একজন প্রতিনিধি এবং উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। জি। তো ওনার দায়িত্বই হচ্ছে এই যে দক্ষিণ এবং মধ্য এশিয়ার রাষ্ট্রগুলির সাথে যোগাযোগ রক্ষা করা এবং ওই রাষ্ট্রগুলির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা, এবং তারা যে বিষয়ে যে এজেন্ডা নিয়ে কাজ করতে চায় সেই ক্ষেত্রে তারা সেই বিষয়গুলিকে মানে আলোচনার টেবিলে নিয়ে আসা, দর কষাকষি হোক বা যাই হোক সেটা করা। এখন যে বলেন ব্যবসা বাণিজ্যের জন্য আসছে, তারা গভীর সমুদ্র বন্দরে তেল গ্যাস অনুসন্ধান, কিংবা কেউ বলেন বোয়িং বা কি, তো এই জিনিসগুলি যদি করাই লাগে, আমরা যে সমুদ্র সীমা, আমাদের যে ব্লু ইকোনমি আমরা পেয়েছি,
এখানে আমাদের সম্ভাবনাময় যে বিষয়গুলি আছে, তো সেখানে অনুসন্ধান করতে গেলে তো আমাদের কোনো না কোনো কোম্পানিকে কাজ দিতে হবে। এখন বৈশ্বিক এই গ্লোবাল এই যুগে যদি এখানে যে কোম্পানি কম্পিট করে এখানে আসবে, যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই সে যে কোনো দেশের সাথেই সে আলোচনা উনি করবেন। তো এটি হচ্ছে দ্বিপাক্ষিক বিষয়, এটা হচ্ছে আমাদের কূটনীতির বিষয়। এখন ডোনাল্ড লু আসলো কেন, বিএনপির পক্ষে বললো না, বিএনপির সাথে বসলো না কেন? নির্বাচনের আগে বিএনপি নেতারা বারবার তাদের কাছে ধর্ণা দিয়েছেন। মানে একজন অ্যাম্বাসেডারের বাড়িতে প্রতিনিয়ত কেন গিয়েছেন, প্রতিনিয়ত কেন চিঠি লিখেছেন, কেন লবিস্ট নিয়োগ করেছেন, এটা বিএনপি ভালোই জানে। কারণ বিএনপি এটাও তারা এখন বুঝতে পারছে যে এই সকল ক্ষেত্রে যে এটা তারা তারা কেন কোনো দেশই কিন্তু ওই কারো পক্ষ নিয়ে একেবারে রিজিট হয়ে বসে থাকবে এমন কিছু না। সকল দেশই কিন্তু তাদের নিজেদের স্বার্থটা দেখবে। বাংলাদেশ যেমন বাংলাদেশের স্বার্থ দেখবে, আমেরিকাও তার এই বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে তাদের মেরুকরণ ঠিক রাখার জন্য তারাও কিন্তু চাইবে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য। তো তারা সেটাই করছে। নির্বাচনের সময় দেখেন যেটাই হোক তারা আলোচনা করতে চেয়েছে, তারা চেয়েছে বিএনপি নির্বাচনে আসুক, কিংবা বিএনপি ছাড়া যেন নির্বাচন না হয়, এরকম একটা পরিবেশ কিন্তু তারা তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু তারা সেটি বিএনপিকে যেমন রাজি করাতে পারেনি, বা তাদের কৌশল, আমাদের প্রতি যে কৌশল তারা প্রয়োগ করতে চেয়েছিল সেটা কিন্তু ভুলণ্ঠিত হয়েছে, সেটা তারা পারেনি। তো পারেনি তার মানে এই না যে রাজনীতি বসে থাকবে, রাজনীতি চলমান চলবে, এবং দেশের কূটনীতিও চলবে, এবং কূটনীতিতে সেই দেশই সফল যারা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এবং সামনের দিকে এগিয়ে যায়। যেটা আপনি বলেছেন যে ডোনাল্ড লু সামনের দিকে এগিয়ে যেতে চায়, তো এটি তো হওয়া উচিত। আমরা আমাদের বিগত দিনে যে রাজনীতি ছিল সেই রাজনীতি নিয়ে তখন আলোচনা হয়েছে, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের অর্থনীতিকে মজবুত করার জন্য, আমাদের রাজনীতিকে সুসংহত করার জন্য আমাদের যে পরিকল্পনা বা যে এজেন্ডা আমাদের আছে আমরা সেটা করব। পার্শ্ববর্তী দেশ কিংবা আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু রাষ্ট্র বা যে কোনো রাষ্ট্রই হোক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগের একটা নীতি তো আছেই, বঙ্গবন্ধুর যে নীতি, যে কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, তো সেই নীতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে ডোনাল্ড লু আসলো, বিএনপি কখন চাঙ্গা হলো বা মন খারাপ হলো, এটা তো বাংলাদেশের জনগণ এটা দেখবে না, বুঝবে না। বাংলাদেশের জনগণ এখন জানে যে তারা আসছেই মূলত দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য। তারা বিএনপি একটা রাজনৈতিক দল, তাদের সঙ্গে আলোচনা করা, বা বিএনপি এখন একদিকে বলা চলে মানে প্রায় পতিত বলা চলে, তারা তাদের মানে রাজনৈতিক সিদ্ধান্তের ভুলের কারণে হোক, তাদের মানে বিভিন্ন কর্মসূচি প্রয়োগে তাদের অপারগতা হোক বা ব্যর্থতা হোক, যে কোনো কারণেই বিএনপিকে এখন একটা পতিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাদের উচিত, ডোনাল্ড লু যেমন সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে, বিএনপিরও উচিত আগামী দিনের রাজনীতিটা তারা কিভাবে করবেন এবং সেই পজিটিভ রাজনীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। এখানে কোনো দেশের দিকে তাকিয়ে থাকলে কোনো দেশই তাদেরকে বা কাউকেই ক্ষমতায় নিয়ে যেতে পারবে না। ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এবং জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছেন, সারা বিশ্বের কাছে উনি একজন আস্থার ঠিকানা, আস্থার প্রতীক। তো সুতরাং সেই আস্থার প্রতীক আমাদের এখন দেশ পরিচালনা করছে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। বিএনপিরও উচিত আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া, সামনের দিকে এগিয়ে যাওয়া, এবং ডান বাম করে মানে কারোর সঙ্গে পরামর্শ করে কোনো রাষ্ট্র তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে না, সেটা চিন্তা করাও তাদের উচিত না। কারণ এটা তারা জানে তাদের যে সকল কৌশল তারা অবলম্বন করেছিল, কৌশল বলেন অপকৌশল বলেন, মানুষ মারার রাজনীতি বলেন, বা বিদেশে লবিস্ট নিয়োগ করে তাদের যে ব্যর্থ কূটনীতি বলেন, সবকিছু কিন্তু ফেল করেছে। আগামী দিনে এগিয়ে যেতে হলে বিএনপির পজিটিভ চিন্তা করে, ডোনাল্ড লু যেমন আগামী দিনে এগিয়ে যেতে চান, এবং অন্যান্য যারা বন্ধু, যারা একসময় তাদেরকে অনেক হয়তো কথা দিয়েছিল কিনা জানি না, তারা মনে করেছিল যে আমাদেরকে একেবারে ক্ষমতায় বসিয়ে দেবে বা
আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দিবে না, নির্বাচন ভণ্ডুল করে দিবে। এখন তারা তো বুঝতে পারছে যে এটা আসলে কোনো কিছুই সঠিক ছিল না। জি। একমাত্র সঠিক হচ্ছে সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত দেখে শুনে বুঝে নেওয়াই এটা হচ্ছে, সেটা যারা সঠিকভাবে নিতে পারে সেটি হচ্ছে একটা রাজনৈতিক দলের জন্য বড় জয়। যখন নিতে পারবে না, যখন ভুল করবে, সেটি তাদের পরাজয়। এটা মেনে অসংখ্য নিয়ে ধন্যবাদ সামনের দিকে এগোতে হবে। নাজমা আক্তার। আমি আপনার কাছে আবারও আসবো। যে প্রশ্নটি করেছিলাম যে জাতীয় এবং স্থানীয় নির্বাচনে যে জনগণের মানে ভোটারদের যে নির্বাচন বিমুখতা, সেই জায়গাতে আপনার বক্তব্যটি জানতে চেয়েছিলাম। আমি পরে সেগুলো শোনার চেষ্টা করব। জনাব রেজাউল ইসলাম ভাইয়া, আপনার কাছে যাচ্ছি। নির্বাচন প্রসঙ্গে যে বিষয়টি এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা এসেছে, তাদের খুশি অখুশি নির্বাচন নিয়েই তো মূলত ডোনাল্ডের যে সফর ইতিপূর্বে সেই আলোচনা এবং পরবর্তীতে সেটি এসেছে। নির্বাচনে আপনারা গিয়েছেন, বিএনপি যায়নি, এবং বিএনপি বলেছে, বিএনপি সমমনা দল, আরও কিছু দল যায়নি, এবং তারা যেটি বলছে যে গণতন্ত্রের স্বার্থে আপনারা যে অংশ নিয়েছেন সেটি গণতন্ত্রের স্বার্থের পরিপন্থী, জনগণের বিরুদ্ধে গিয়েছেন। আপনাদের কি আসলে লাভ হয়েছে এই নির্বাচনে যাওয়ার ফলে? আসনের দিক থেকে তো দেখা যায় দৃশ্যত লাভ নেই, কি মনে করেন? আমাদের লাভ হয়নি, লাভ হয়েছে দেশের। আমি যেহেতু রাজনীতি করি, দেশের লাভটাই দেখা উচিত, জনগণের লাভটা দেখা উচিত। মনে করেন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করলো না, আরও রাজনৈতিক দল অংশগ্রহণ করলো না, বা কোনো কারণে আওয়ামী লীগও অংশগ্রহণ করলো না, তাহলে দেশের সাংবিধানিকভাবে একটা পিরিয়ড শেষ হওয়ার পরে কেউ এই কাজটা করলো না, সাংবিধানিক কাজটা, তাহলে কি দেশের লাভ হইতো? গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকতো, সাংবিধানিক ধারাবাহিকতা থাকতো। এখন যদি উত্তর পাড়ার থেকে, দক্ষিণ পাড়ার থেকে, মধ্য পাড়ার থেকে বা অন্য কোথার থেকে কেউ এসে বলতো আসসালামু আলাইকুম, যেহেতু কেউ নির্বাচনে নাই, জাতীয় পার্টিও আসে নাই, বিএনপিও আসে নাই, আমরা জাতিরে সালাম দিয়া এই বেগম পাড়া টেগম পাড়া যা হয়েছে, ব্যাঙ্গালোর যা হয়েছে, এটার বিচার করে একটা নির্বাচন দিয়ে দেব, তাইলে কি এখন অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, এই ত্রুটি বিচ্যুতির জায়গার থেকে খারাপ জায়গা হইতো না? তাহলে আমরা যে নির্বাচনে গিয়েছি সিদ্ধান্তটা সঠিক ছিল। আসন কি নির্ধারণ করে নাকি? বিএনপি গত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে, 7টা আসন পাইছে, এত বড় দল। বিএনপি কি বিলুপ্ত হয়েছে? আমরা তো 13টা আসন পাইছি। এখন 7 আসন পাইয়া বিএনপি যদি বিলুপ্ত না হয়, তাহলে 13 আসন পাইয়া জাতীয় পার্টি বিলুপ্ত হবে, জাতীয় পার্টির লস হবে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা গিয়েছিলেন, আপনাদের সময় তো বিএনপিও যায়নি। মূল কারণ হলো আপনারাই প্রধান বিরোধী দল ছিলেন। হ্যাঁ, আমরা তখনও গিয়েছি, এখনও গেছি। এখন বিএনপি যায় নাই, তখন আমরা দুইজনে গেছি। দুইজন সম্ভাবনা তো আরো বেশি ছিল। আমরা আমাদের চেয়ে ওনারা কিন্তু 1/3 আসন পেয়েছিল, তারপরও দল হিসেবে বিএনপি আছে, এটি হলো বাস্তবতা। আসন দিয়ে কখনো নির্ধারণ হয়নি। আওয়ামী লীগ 75-এর পরবর্তী সংসদগুলোতে খুব বেশি আসন পেয়েছে এরকম না, তারপর আওয়ামী লীগ ঠিক আছে। আসন একটা দলের নির্ধারণ করে না, এটা আমার ব্যক্তিগত। যে আলোচনাটাতে আমরা ছিলাম, এই আলোচনাটাতে আমি আসতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র 18 সালের নির্বাচনের পরে এবং আগের কথা যদি আপনাদের মনে থাকে, তাহলে দেখবেন 18 সালের নির্বাচনের আগে ওনারা অবাধ সুষ্ঠু নির্বাচন চেয়েছিল, মানবাধিকারের কথা বলেছিল, শ্রম অধিকারের কথা বলেছিল, সুশাসনের কথা বলেছিল। নির্বাচন রাত্রে হয়ে গেল, ভোট রাত্রে হয়ে গেল, সরকার গঠন হয়ে গেল, আমরা এটাতে অংশগ্রহণ করলাম। করার পরে আমেরিকা আজকে ডোনাল্ড রাইস যে কথা বলছে, এরকম একটি কথা বলছে, ভুল ত্রুটি হয়েছে, পিছনের দিকে না তাকায়া আমরা সামনের দিকে তাকাই। কেন বলছে এই কথাটা? গত 18 এবং 24-এ একই সুর। একই সুরের কারণটা কি? কারণটা হলো আমেরিকা তার স্বার্থ দেখে, কি স্বার্থ? তার একটা বিশাল বিনিয়োগ আছে, এই বিনিয়োগের নিশ্চয়তা দিতে পারবে কিনা। তার এখানে বাণিজ্য আছে, বাণিজ্যের নিশ্চয়তা দিতে পারবে কিনা। তার এই জায়গায় ভূ রাজনীতি আছে, সেই ভূ রাজনীতির অবস্থান থাকবে কিনা। এখন এগুলো যদি ওনারা না দেখে, তাহলে কোনো কারণে চাইনা রাশিয়া এসে গাড়ি গাড়ল, তাহলে আমেরিকার এই যে দক্ষিণ মধ্য এশিয়ার যে স্থানটা, এই স্থানটার মধ্যে ওনারা দুর্বল হবে। এটা আমেরিকা করতে চায় না। চায় না বলে 18 এবং 24-এ নির্বাচনে অনিয়ম যাই হয়েছে, এখন কিন্তু তাদের সুর ভিন্ন। আপনি দেখেন 24-এর নির্বাচন আগে নিষেধাজ্ঞা হলো, 24-এর নির্বাচন আগে আওয়ামী লীগ বললো ওরা নিষেধাজ্ঞা দিচ্ছে, আরেকবার নিষেধাজ্ঞা দিলে আমরা নিষেধাজ্ঞা দেব, এরকম কথা বলছে না।
তাহলে মুখোমুখি একটা অবস্থান থেকে আজকে যখন আবার আসলো উনি 4টা দেশ সফর করে শ্রীলঙ্কার থেকে আমাদের দেশে, আজকের সুর কিন্তু সেটা না। আজকের সুর কিন্তু একটু ভিন্ন ধারার দিকে প্রভাবিত হচ্ছে। তাহলে এই জায়গার স্বার্থের ব্যাপার আছে কি, আরও কি স্বার্থ? বাংলাদেশের যে গ্যাস খুবগুলা মানে গ্যাস উত্তোলন করতেছিল, এইটার উত্তোলন ক্ষমতা কমে এখন শেষ পর্যায়ে আছে। বিবিয়ানা নামে যে গ্যাস ক্ষেত্র, এটা গত নভেম্বরে এটার মেয়াদ শেষ। আল্লাহর রহমতে এটা চলতেছে। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে 35% গ্যাসের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তাহলে বাংলাদেশ একটা বিরাট সংকটে পড়বে। এখন আপনি যদি খোলা বাজারতে যে আমরা এলপিজির মাধ্যমে করি, এটা 31% বেশি টাকা দিতে হয় আমাদের। তাহলে দেশের আজকের যে অর্থনীতি রিজার্ভ যে জায়গায় আছে, এটা করে আসলে দেশের অবস্থাটা কি ঠিক থাকবে? ওনারা আরও কিছু গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ চায় এবং সেই থেকে ব্যবসা চায়। সেই কারণে আজকে ওনাদের সুর ভিন্ন। আরেকটা ব্যাপার হলো, আপনি দেখেন কথা নাই বার্তা নাই, আমার দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে মার্কিন রাষ্ট্রদূত গিয়ে উপস্থিত। কোনো রাষ্ট্রদূত আমার ব্যাংকের মধ্যে কি হবে এটার খোঁজখবর নেওয়ার দরকার আছে? গেছে এই কারণে যে ওনারা যে বিনিয়োগ করলো, এই বিনিয়োগটা আসলেই কি অবস্থা এটা জানার জন্য। কাকতালীয় ব্যাপার হলো, যখন গেল তখন সংবাদ সংগ্রহের জন্য কোনো সাংবাদিক, আপনারা যে বন্ধুরা আছেন তাদেরকে প্রবেশ নিষেধ করে দিল। সেখানে কি কোনো গোপন চুক্তি হইল? কোনো মিডিয়া বা কেউ এটা জানতে পারছে যে ওই জায়গায় কী আলোচনা হইলো? তাহলে ওইটা কী এমন যে আলোচনা আমরা জনগণ জানতে পারবো না, যারা দেশের মালিক, যারা আমরা দেশকে চালাচ্ছি, যারা আমার ট্যাক্সে দেশ চলছে, সরকার চলছে। এইটার কারণ হলো তারা এই নিশ্চয়তা এবং নিরাপত্তাগুলা চাচ্ছে। আর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, প্রেসার দেওয়া থাকা, এটা ভিন্নভাবে হচ্ছে। আরেকটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে যে হঠাৎ করে আমরা দেখলাম কিছুদিন আগে তিস্তা প্রকল্পে বিনিয়োগ করার জন্য ইন্ডিয়ার লোকজন আসলো, আমাদেরকে প্রস্তাব দিল। তিস্তার সমস্যাটা যদি ইন্ডিয়া সমাধান করে তাহলে আমার তিস্তা প্রকল্প বা তিস্তার বিনিয়োগের দরকার হয়। আপনি আমার নদীর উৎসমুখে বাদ দিয়ে আমার পানি আটকে দিয়েছেন। এখন আমি আমার ভিতরে পানি ধরে রাখার জন্য আমি প্রজেক্ট করবো। যদি এই বাদটা উনি ছেড়ে দেয়, উনারই বিনিয়োগের দরকার কি আর চায়নারই বিনিয়োগ দরকার? চায়না আসার কারণে উনার ভবিষ্যৎ নষ্ট হবে। জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনি শুনছিলেন নাজমা আক্তার এবং রাজাউল ইসলাম ভূঁইয়ার বক্তব্য। সেই সব প্রসঙ্গে বলবেন যেটি বলা হচ্ছে যে এই যে নির্বাচনের আগে আপনাদের ঘন ঘন দৌড়ঝাঁপ রাষ্ট্রদূতের কাছে কিংবা পশ্চিমের দিকে তাকিয়ে থাকা, এখন কি এসে আপনাদের সেই উপলব্ধি তৈরি হয়েছে কিনা যে আগের কূটনৈতিক একটা ব্যর্থতা ছিল বা ভুল ছিল, কিংবা সিদ্ধান্তহীনতারও কিছু বিষয় ছিল, কিংবা সিদ্ধান্তে ভুল ছিল? না, এখানে আপনি একটা জিনিস দেখেন, বিএনপির তো আমি কোনো, বরং বিএনপি সফল। বিএনপি কি বলেছিলেন? বিএনপি বলেছিলেন জনগণকে যে আপনারা ভোট বর্জন করেন। সেক্ষেত্রে তো সাকসেস বিএনপি 100%। বিএনপি ব্যর্থতা কেন বা আমাদের উপলব্ধি কেন হবে? আমরা তো মনে করি জনগণ আমাদের পক্ষেই আছে, বরং সরকার একটা কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে আজকে রাষ্ট্রটা পরিচালনা করছে। আপনি এখনও আওয়ামী লীগের নেতৃত্বে, যা নির্বাচন হয়ে গেছে, এখন তো কারো কৃতজ্ঞতা জানানো অথবা কেন নির্বাচন করতে পেরেছে এটা তো বলার দরকার নেই। আপনি দেখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওয়াদুল কাদের সাহেব প্রায় বক্তৃতায় বলে, ভারত কাছে ছিল বলেই আমরা নির্বাচনটা করতে পেরেছি, অথবা ভারতের মতো শক্তি ছিল বলেই ওয়াশিংটন তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। তো এই কথাগুলি কি প্রমাণ? না, কিন্তু রাজাউল ইসলাম ভূঁইয়া যেটি বলছেন যে যদি নির্বাচন না হতো কিচ্ছু হতো না। আমি একটু বলি, রাজাউল ইসলাম ভাইদের একটু আমি একটা বলি, এই যে পঞ্চদশ সংশোধনী কিন্তু এই সংকটের সমাধান দেওয়া হয়েছে। এখন বেকুয়াম হওয়ার কোনো সুযোগ নাই। আপনি পঞ্চদশ সংশোধনীতে আগে ছিল যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ছিল, সেখানে ছিল আপনার 5 বছর পূর্তি হলে প্রাইম মিনিস্টার পদত্যাগ করবেন, করলে নিরপেক্ষ সরকার ক্ষমতা গ্রহণ করবেন। এখন কিন্তু সেই ধারা থেকে তুলে দেওয়া হয়েছে। সেখানে এখন কি করেছে, সংবিধানের 57(3) অনুচ্ছেদে বলা হয়েছে প্রধানমন্ত্রী উত্তরাধিকার, মানে নেক্সট প্রাইম মিনিস্টার নির্বাচিত না হওয়া পর্যন্ত এই প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালন করবেন এবং কোনো আইন ধারাই তা ব্যাহত করা যাবে না। সুতরাং এই রেজাউল ইসলাম অথবা আওয়ামী লীগের নেতারা যে কথা বলে যে নির্বাচন কোনো এই প্রাইম মিনিস্টারে কন্টিনিউ করতো, হয়তো পার্লামেন্ট থাকতো না, কারণ পার্লামেন্ট তো 5 বছরের মেয়াদ হইলেও বিলুপ্ত হয়ে যেত, কিন্তু প্রাইম মিনিস্টার এবং তার ক্যাবিনেট থেকে যেত। সুতরাং সাংবিধানিক ভ্যাকুয়াম হওয়ার ন্যূনতম কোনো সুযোগ নাই। এটা হলো রাজনৈতিক আরেকটা মানে রিটরেট এখন তৈরি করছে যে একটা সাংবিধানিক ভ্যাকুয়াম তৈরি হতো, কারণ তারাই সংবিধান সংশোধন করেছে। আরেকটু জিনিস দেখবেন আপনি যে আমরা যে কথাটি বলেছি যে একটা দুর্বল গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে তখন এই
বিভিন্ন শক্তিগুলি তার উপর প্রেশার করে তার স্বার্থটাকে সংরক্ষণ করে। আজকে বাংলাদেশ এই যে আমরা এখন যে মূল সংকট, আপনি দেখেন আমাদের জ্বালানির বিরাট একটা অংশ আমরা কিন্তু এই একটা কুইক রেন্টালের ভর্তুকিকে দেই, আরেকটা হলো এই যে কথাটি রেজাউল ইসলাম ভুইয়া বলেছে, এই যে এলএনজি আমরা স্পট মার্কেট থেকে এতদিন কিনতাম, যে 31% টাকা আমাদের বেশি দিতে হচ্ছে। তাহলে আমরা যে এই যে সমুদ্র বিজয় করলাম বিরাট একটা অংশ, আমরা কেন এই 15 বছর কোনো তৈল গ্যাস অনুসন্ধানের জন্য আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করলাম না? অর্থাৎ এই কোনো বিশেষ শক্তিকে সহায়তা করার জন্য, যেমন আপনি ভোলাতে আমরা গ্যাস আবিষ্কার করেছি, তার কে আবিষ্কার করেছে? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাপেক্স যেটাকে বলে সেইটা। অথচ আপনি দেখবেন এবং বাপেক্সের এই গ্যাস উৎপাদন করার সক্ষমতা আছে, কিন্তু সরকার বাপেক্সকে দিয়ে এই গ্যাস না করে তারা করেছে কি, তারা রাশিয়ার গ্যাসপ্রমকে দিয়েছে, যা খবর মানে খরচ 3 গুণ বেশি। অর্থাৎ রাশিয়াকে খুশি করতে হবে, তাদের ক্ষমতা থাকতে হবে। তারপর আপনি দেখেন এই যে বিদ্যুতের ক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারা তৈরি করেছে, একই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু রাশিয়া ইন্ডিয়াকেও তৈরি করে দিয়েছে। আমাদের খরচ হলো $6 বিলিয়ন, আর ভারতের হলো মাত্র $3 বিলিয়ন। অর্থাৎ এই দুর্বল সরকার কাঠামো যখন রাষ্ট্র ক্ষমতা থাকে জনগণের ভোটের বাইরে, তখনই কিন্তু এই পরাশক্তিগুলি প্রেশার করে তাদের স্বার্থ সংরক্ষণ করে। আজকে বাংলাদেশ আমরা সেই অবস্থায় আছি। এই ডোনাল্ড লু আপনি বললেন, হয়তো আমরা পরবর্তীতে দেখতে পারবো, দেখা যাচ্ছে যে বোয়িং এর চুক্তি হয়ে গেছে, দেখা যাবে যে গ্যাস অনুসন্ধান আমেরিকার এই যে 11টা টেন্ডার আহ্বান করা আছে, দেখা যায় অধিকাংশ আমেরিকাকে দিয়ে দিচ্ছে। অর্থাৎ স্বার্থ সংরক্ষণ করার জন্য গভর্নমেন্ট এবং আওয়ামী লীগ এখন মনে করছে যে না, আমাদের উপর যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা তো কমে গেছে, এখন দেশের ক্ষতি হোক, দেশের স্বার্থ ক্ষুণ্ণ হোক, আওয়ামী লীগের কাছে তো এটা কিছু আসা যায় না। আপনি দেখেন এই যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, আমরা বারবার বলেছি, আজকে এমন এমন আজকে তারা এই উন্নয়নের নামে টোটাল দেশটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এই যে টোটাল ডলারগুলি ব্যয় করে এখন আমাদের সঙ্গে আজকে আপনি দেখেন যে 11-12 মিলিয়ন ডলারে চলে আসছে, এবং 3 মাস যদি আপনার মানে দেশ চালানোর যদি সক্ষমতা আপনার না থাকে, তাহলে আপনি তো দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়ে যাবেন। যেটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনার গতবার আপনার মনে আছে কিনা যে 2024 মার্চের পর দুর্ভিক্ষ দেখা দিতে পারে। অর্থাৎ আমাদের দেশটা একটা চরম ঝুঁকির মধ্যে কিন্তু আজকে এই আওয়ামী লীগ সরকার ফেলে দিচ্ছে, তারা শুধু ক্ষমতায় থাকার খায়েশ পূরণ করার জন্য। এইগুলি যদি আমরা একটু বিশ্লেষণ না করি, দেশ কিন্তু সংকট তো মারাত্মকভাবে তৈরি হবে। জি, আমরা শুনে তারপর একটা দেখেন এই যে আইএমএফ এর লোনে আপনি জানেন যে ইন্টারেস্ট সবচেয়ে বেশি, এবং তারা আরো কিছু শর্ত দেয়। এই যে আপনার একই সাথে ডলারের দাম 60 টাকা বাড়িয়ে দিয়েছে, তাতে আমরা দেখেছি যে ইন্টারন্যাশনালি আমাদের এই যে টাকা শোধ করতে হলে যে ঋণ শোধ প্রায় 2046,000 কোটি টাকা আমাদের এক্সট্রা দিতে হবে। এই যে দেশের যে চরম একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া, এটা তো মোশাররফ হোসেন যে কথা বলছেন যে দুর্বল কাঠামোর সরকার, সেই কারণে বিএনপি যখন কথা বলে তোতা পাখির মানে মতো বলে যায়, কিন্তু কথাগুলি সব মিথ্যা বলে, মানে অসংলগ্ন, যে কথার বাস্তব কোনো ভিত্তি নেই সেগুলি কথা বলে। মানে আমরা পারমাণবিক বিদ্যুৎ করা কিংবা গ্যাস বিদ্যুৎ নিয়ে যে বক্তব্য নিয়ে দিলেন, এটা টোটাল মানে তার কাছে কোনো এ ধরনের কোনো স্ট্যাটিস্টিক নেই। আন্দাজি বলা হলো সব লুটে খাওয়া হচ্ছে, সব কম বেশি দামে করা হচ্ছে, দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর বিএনপি হচ্ছে দেশের মা, বিএনপি ক্ষমতায় গেলে দেশটা খুব উন্নয়ন হয়, দেশের খুবই ভালো থাকে, 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। এটা হচ্ছে বিএনপি দেশটা খুবই উপরের দিকে তুলে নেয়। আর আমরা কখনোই আমাদের কোনো নেতা বলেনি যে ভারত পাশে আসছে বলে আমরা নির্বাচন করতে পেরেছি বা নির্বাচন জয়লাভ করে। এটা তাদের নিজেদের মতো করে কথা বানিয়ে তাদের নিজেদের কথা অন্যের নামে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা। আমরা কেন, আমরা নির্বাচন করব সংবিধান অনুযায়ী। সেই ব্যাপারে কেউ হয়তো কোনো দেশ নির্বাচনের আগে বিএনপি কে সমর্থন দিছে যে বিএনপি নির্বাচন কি তারা করবে, বা বিএনপি কে এমন একটা পরিস্থিতি তারা হয়তো লবিস্ট নিয়োগের মাধ্যমে সৃষ্টি করতে চেয়েছে যে আওয়ামী লীগ যাতে নির্বাচন করতে না পারে বা অন্য কোনো তৃতীয় পক্ষ ক্ষমতায় আসে। কিন্তু এখন অন্য কোনো রাষ্ট্র যদি, আমাদের যারা প্রতিবেশী রাষ্ট্র বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা যদি মনে করে যে না, বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক, সাংবিধানিক ধারা বজায় থাকুক, সেটিতে কেউ যদি চায়, সেটা মুখে বলে, এটা তো দোষের কিছু না। আমরা যেমন চাই যে অন্যান্য দেশে, যেমন আমাদের গাজায় যুদ্ধ হচ্ছে, আমরা চাই যে গাজার যুদ্ধ বন্ধ হোক, এবং এই যারা যুদ্ধ করে যারা এই যে নিরীহ মানুষকে হত্যা করছে, আমরা চাই তাদের বিচার হোক।
তো এই চাওয়াটা কি অন্যায়? চাওয়াটা কি তার মানে কি আমরা সেই দেশে হস্তক্ষেপ করছি? মোটেই না। তো সুতরাং এই যে বলে, আমরা আরেকটা কথা প্রায় শুনি যে স্পট মার্কেট থেকে তেল কেনা হয় বা করে গ্যাস কেনা হয় দেখে বাংলাদেশ সরকার অনেক লস হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এটা তো আপনারা জানেন যে টোটাল মানে তেল গ্যাস টোটালটা তো আর স্পট মার্কেট থেকে কেনা হয় না, একটা একটা অংশ কেনা হয়। সেটি কেনার যৌক্তিক কিছু কারণও আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। কি কারণে বিশেষ ক্রাইসিস মুহূর্তে স্পট মার্কেট থেকে কিনলে সেটি কমে কেনা যায় এবং সেটা পরবর্তীতে ক্রাইসিস মোমেন্টে সরকারের কাজে লাগে। লাভই হয়। কিন্তু আমরা যদি ওখানে আগে থেকে কন্ট্যাক্ট করা থাকে, কন্ট্যাক্ট অনুযায়ী অনেক সময় দেশের বিশেষ বিশেষ পরিস্থিতিতে তেল গ্যাস তখন হয়তো পাওয়া যায় না, যার কারণে এই পরিস্থিতি। এটা সব সরকারই নেয় এবং যারা দেশ পরিচালনা করে তারা এই এই কর্মকাণ্ডগুলি করেই দেশ পরিচালনা করে। কিন্তু আমরা কথাগুলি বলার সময় এমন ভাবে বলি যে একেবারে আওয়ামী লীগ সরকার সব শেষ করে দিচ্ছে, স্পট মার্কেট থেকে তেল কিনে লস করে দিচ্ছে সরকারকে, এই যে কি পারমাণবিক বিদ্যুৎ করে রাশিয়াকে অনেক টাকা দিয়ে দিচ্ছে। মানে বলতে তো মুখে তো আর ট্যাক্স দেওয়া লাগে না, কথা বলতে। যেমন এতগুলি বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এতগুলি টেলিভিশন মানে পারমিশন দিচ্ছে, প্রায় 30টার উপরে টেলিভিশন চলছে, অহরহ অসত্য কথা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে অনেকে বলেন, এবং তাদের তো এখানে কোনো লাইসেন্স দেওয়া লাগে না এবং এটার জন্য কোনো কিছু পে করাও লাগে না। সুতরাং কথা বলবে যখন ওরকম, যেমন বলে যে পদ্মা সেতু আর ভূপেন হাজারিকা সেতুর কথা বলে, তো পদ্মা সেতুর পাইলিং আর ভূপেন হাজারিকা সেতুর পাইলিং কি একই? এটি যখন এই বোকার মতো মানুষকে মিডিয়াতে বলতে থাকে, অনেকে হয়তো শুনে বা বোঝে, কিন্তু তারা যে নিজেরা মিথ্যা কথা বলছে এটা তারা ভালো করেই জানে। অসত্য কথা বলে সাময়িকভাবে মানুষকে একটু বাহবা পুরানো যায় বা মানুষকে ভোলানো যায়, কিন্তু লং রান কিন্তু সেটা টেকে না। এখন পদ্মা সেতু আর ভূপেন হাজারিকা সেতুর যে বিষয়টা এরকমই, তারা ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা ওইভাবেই বলে। এখানে কত পরিসরে কি হচ্ছে এটি চিন্তা না করে শুধু ওই বিদ্যুৎ উৎপাদনের কথাই বলে। ওনারা যে মোশাররফ ভাইয়ের যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 4000 মেগাওয়াট ছিল, ওনারা ক্ষমতায় এসে আরো 1000 কমিয়ে এসেছিল। এখন নাকি 12-13 বিলিয়ন ডলার। বিএনপি নামে 2006 সালে কত বিলিয়ন ডলার রিজার্ভ ছিল সেটি তথ্য এখনই গুগল আপনি সার্চ করে বের করেন, 3.48% তখন তাদের রিজার্ভ ছিল। আর 3-এর জায়গায় যদি এখন 13 থাকে, বিএনপির চেয়ে কত গুণ বেশি সেটি ওনারা চিন্তা না করে ওনারা এখন কত আছে সেটা চিন্তা করে। বাংলাদেশের এই যে রিজার্ভ যে 48 বিলিয়ন ডলারে উঠেছিল এবং সেই কথাটা চিন্তা করে না। বাংলাদেশের এই যে মানে আমাদের জিডিপির প্রবৃদ্ধি যে এর আগে 7.88% হয়েছিল সেটা তারা বলে না, বলে শুধু বর্তমানে এইটা। তাহলে বর্তমান যদি কমেও থাকে, বৈশ্বিক পরিস্থিতিতে যদি আমাদের এই ঋণ দেওয়ার জন্য আমাদের যে ঋণ নিয়েছিলাম সেই ঋণের কিস্তি পরিশোধ বা বিভিন্ন মানে চাহিদা মেটানোর জন্য সরকার যদি এই টাকা খরচ করে, তাদের সমস্যা কোথায়? এই বিলিয়ন ডলার আবার তো এটা ব্যয় করতে যারা জানে তারা আয় করতেও জানে। বিএনপি তো এটা কোনোটাই পারতো না। সুতরাং শুধু মানে বাংলাদেশ নিয়ে হতাশার কথাই তাদের মুখে সবসময় আমরা শুনি এবং এটাই তাদের মুখে শোভা পায়। তারা নিজেরা কখনো পজিটিভ কিছু করতে পারেনি। ক্ষমতায় গিয়ে মানুষ হত্যা করেছে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য গ্রেনেড হামলা করেছে, 23,000 নেতাকর্মীকে হত্যা করেছে, আমাদের নেতাকর্মীদের বাড়িতে পুকুরে মানে মানে পুকুর কেটে মাছ চাষ করেছে, বা আমাদের নেতাদের পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে। এই মনোভাব নাজমা আক্তার, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। রেজাউল ইসলাম ভূঁইয়া, নির্বাচনে অংশ নিলেন আপনারা, আপনি বলছেন যে এটি জনগণের স্বার্থে, কিন্তু কার্যত লাভ কি হলো? এরপরে পরিবর্তন কি আসলো? কিছু উপজেলা নির্বাচন হলো, আপনাদের মনোনয়ন নেওয়ার লোকও পাওয়া যাচ্ছে না। আমি মোশাররফ ভাইয়ের ওই যে কথাটা বলছে এইটার একটু আমার জানার জন্য, এটা হলো মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট থাকবে এটা কতদিন? পরবর্তী না নেওয়া পর্যন্ত, না প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া পর্যন্ত। প্রধানমন্ত্রী নির্বাচন 10 বছর হলেন, 10 বছরে কি দেশ
এই ক্যাবিনেট মানবে? পঞ্চদশ সংশোধন তাই আছে। এই ব্যাপারটা একটা মানে সাংবিধানিক, কিন্তু এটা সাংবিধানিকটা জনগণের পক্ষের সাংবিধানিক। দাদা সংশোধন সেটা অন্য জিনিস। এটা হলো একটা। আর এটা হলো আপা যে জ্বালানির ব্যাপারে কথা বলছি, আপার 96 সালে 5 বছর, 96 পরে 15 বছর, এখন আবার 5 মাস, প্রায় 15.5-20 বছর। 20 বছরে যে কাজটা হয়েছে যে বাংলাদেশে জ্বালানি নীতির মধ্যে নিজস্ব জ্বালানি সংগ্রহ করার জন্য একটা ফান্ড সংগ্রহ করা হয়। আমি মানে দিয়ে বলছি যে এই ফান্ডটা জ্বালানি মানে গ্যাস উত্তোলনের জন্য বা তেল উত্তোলনের জন্য খরচ না করে পুরা ফান্ডটাকে নিয়ে মার্কেট থেকে তেল কিনে আনা হয়েছে। এটার পিছনে একটা কারণ আছে। কারণ হলো এটা একটা জরুরি দেখায় সেটা কিনা ওই জায়গার মধ্যে একটা কমিশনের ব্যাপার থাকে, যার কারণে ব্যবসা এই ব্যবসাটার কারণে উত্তোলন করলে এটা হয় না। আপনি যদি বাফেক্স দিয়ে উত্তোলন করতে হয় না। আমার বাজেটটা যেটা খননের বাজেট, জ্বালানি অনুসন্ধানের বাজেট, সেই বাজেট আমরা খোলা বাজার থেকে জ্বালানি কিনতে যাব কেন? সেই বাজেটের বাইরের থেকে আমরা কিনতে পারতাম। যার কারণে দেখেন পরিসংখ্যানে যে এই 20 বছরে যেই পরিমাণ জ্বালানির চাহিদা বেড়েছে তার 1/3 না, তারও কম আমরা খননের কোনো ব্যবস্থা হয়নি। অথচ আমাদের গ্যাসগুলো আবিষ্কৃত হয়েছে। সিলেট রোডে যাবেন, নরসিংদীতে গ্যাস ক্ষেত্র আছে, শুধু ওয়াল দিয়ে রাখা হয়েছে, সেখানে খনন করছে না। ভোলায় আছে, খনন করছে না। উত্তরবঙ্গ আসছে, খনন করছে না। আমাদের তিতাসে আছে, খনন করছে না। সিলেটে অনেকগুলো আছে, খনন করছে না। এখন এতগুলা আবিষ্কৃত অবস্থানে রয়েছে, খনন করলেই হয়, এটা করা হচ্ছে না। এই 20 বছরের মধ্যে সাগরের যে ব্লকগুলোতে এখন টেন্ডার করা হয়েছে এই নির্বাচনের পরে, এই টেন্ডারটা আরও 10 বছর আগে যদি করতো তাহলে আজকে যে জ্বালানি তেলের যে সংকটের কারণে আমাদের 27,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা আছে, সেই সক্ষমতার মধ্যে আমরা 17,000 উৎপাদন করতে পারছি না। বাকিগুলিকে বসিয়ে আমরা ক্যাপাসিটি ট্যাক্স দিচ্ছি, লস করছি। এবং এরকম বিদ্যুৎ কেন্দ্র আছে, আমাদের বিরোধী দলের নেতা সংসদের বক্তব্য বলছে যে এরকম কেন্দ্র আছে যে কেন্দ্র উৎপাদনে আসার পরে তার টোটাল উৎপাদনের 2% উৎপাদন করে না, কিন্তু শেষ 100 কোটি টাকা ক্যাপাসিটি ট্যাক্স নিয়ে গেছে। তাহলে আমরা 2টা কারণ হতে পারে। একটা হলো যে আমি উৎপাদন না করার কারণ হলে আমার জ্বালানির যে এগুলো বন্ধ হয়ে রয়েছে, আমি ব্যাপক লোডশেডিং করছি, লোডশেডিং করে আমার উৎপাদন কম হচ্ছে। আমি যদি পরিকল্পিতভাবে 10 বছর 15 বছর আগে এই কূপগুলো খনন করতাম, আজকে যে অবস্থা হচ্ছে, বিবিআনা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে এই সংকট জ্বালানি তেল কিনেও তো আপনি করতে পারবেন না। জ্বালানির উপরে সব কিছু নির্ভর করে। কাজেই শুধু তথ্যভিত্তিক বা আওয়ামী লীগের বিপক্ষে বলা এটা না, যেটা বাস্তবতা এটাও তো বলতে হবে। এই ফান্ডটাকে কেন নাড়ানো হলো, কেন এই ফান্ডটা অন্য খাতে নেওয়া হলো, এই জবাব এই অবস্থাকে এনার্জি রেগুলেটরি বোর্ড বা অন্য যারা আছে এটার সাথে সংশ্লিষ্ট তিতাস বা এই গ্যাস ফিল্ডের লোকজন বলছে, আমি জানি না যে বলছে কিনা। এক দ্বিতীয়ত হলো যে নির্বাচনের লাভ লসের ব্যাপার আপনি যেটা বললেন, বা উপজেলা নির্বাচনের ব্যাপারে, আমাদের প্রার্থীর ব্যাপারে, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা আওয়ামী লীগের সাথে আমাদের কিছু দেন দরবার হয়েছিল, বোঝাপড়া হয়েছিল। তারা আমাদেরকে এনশিওর করছিল যে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আমিও নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং আমার সমঝোতাও হয়েছিল। সমঝোতার যে আসন দিয়েছিল 26টা, এর মধ্যে আমার একটা আসন ছিল। আমি মাঠে গিয়ে দেখলাম ওনারা বললেন যে আমাদের এখানে নৌকা থাকবে না, কিন্তু আমার এখানে 3 জন নৌকা দিয়ে দিছে। একটা প্রতীকধারী নৌকা দেয় নাই, কিন্তু বঙ্গভবনে ডেকে অন্য যাদেরকে বলছে যে তোমরা ইলেকশন করো, সেই আরও 3 জন সেখানে নির্বাচন করছে। পরে এই 3 জন আবার সমঝোতা করে 1 জন হয়েছে আমার বিরুদ্ধে। 1 জন হইয়া টোটাল আওয়ামী লীগ তার বিরুদ্ধে, তার পক্ষে নির্বাচন করছে, টোটাল প্রশাসন তার পক্ষে নির্বাচন করছে। 3টা পর্যন্ত আমাদের এই জায়গার মধ্যে ভোট হয়েছে। আমরা সর্বোচ্চ 8 থেকে 9%, আমি ওই ছিলাম। 4টার পরে যখন রেজাল্ট হলো আমাদের এখানে ভোট হলো 33%। 1 ঘন্টা এত ভোট থেকে আসলো। এই যে অবস্থাটা, এটা সুখকর না আমাদের জন্য। এবং সব ক্ষেত্রে আমরা দেখছি
দেখার পরে আপনার কি মনে হয় আমাদের বিএনপি আসলে উপলব্ধি এই হয়েছে, অবস্থা প্রতিরোধ করা মানে প্রতিহত করতে পারতো কিছুটা এই হলেও? অবস্থা প্রতিরোধ করতে পারতো কিনা না পারতো এটা তখন বলা যেত, কারণ 18 সালে এই অবস্থা কিন্তু প্রতিরোধ করা যায় নাই। কাজে যেভাবে সাজানো হয়েছে নির্বাচন কমিশনকে দিয়ে, প্রশাসনকে দিয়ে, বিভিন্ন সংস্থাকে দিয়ে, সংস্থার লোকজন যখন ডাক বাংলোতে বসে, আমি অন ইয়ারে বলছি, ডাক বাংলোতে বসে মেম্বার চেয়ারম্যান আওয়ামী লীগের নেতাকে ডেকে নিয়ে বলে যে এই প্রতীক না, এই প্রতীকের পক্ষে কাজ করতে হবে, তখন নির্বাচন আর নির্বাচনের জায়গায় থাকে না, জনগণের জায়গায় থাকে না। এই প্রেক্ষাপটে এবং একটা দল যখন তার দলীয় প্রতীক নৌকা দেওয়ার পরে এই দলীয় প্রতীকের বিরুদ্ধে আবার ওই দলের আরেকজনকে দাঁড় করে দেয় স্বতন্ত্র এবং এটাকে কৌশল বলে চালিয়ে দেয়, সেই ক্ষেত্রে কোনো আইন কারণ এখানে কার্যকর হবে না। বিএনপি যখন ভালো করতেছিল গত স্থানীয় সরকার নির্বাচনে, তখন ওই জায়গাটাকে ব্লক করার জন্য প্রতীক নিয়ে আসলো। এখন যখন বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, 14 দলীয় জোট নাই, জাতীয় পার্টি তো না হইলে জাতীয় পার্টি নির্বাচন ওইভাবে যাচ্ছে না এবং আমাদের কোনো প্রার্থীও কার্যত যেভাবে থাকা দরকার আমরা উৎসাহ দিচ্ছি না, আমরা কারো বলছি কারো ইচ্ছে হলে করলো, কারো ইচ্ছে হলে করলো নাই। তখন কিন্তু শুরু হয়েছে যে এই জায়গার মধ্যে নিজেরা যা হয় অসুবিধা নেই। কাজেই ভোটাররা যাবে কেন? ভোটারদের তো একটা আগ্রহ থাকতে হবে, আগ্রহ উৎসাহ উদ্দীপনা কোনো কিছু নাই। সব কিছু মিলেও 40% করতে পারতেছে না, 30 থেকে 35% ভোট হয়েছে। ধানের কথা বলা হচ্ছে, ইয়ার কথা বলা হচ্ছে, মূলত নির্বাচনের যে দ্বাদশ নির্বাচনের যে অবস্থানটা, এইটা মানুষ দেখে এই উপজেলা নির্বাচনে মানুষের আগ্রহটা হারাই ফেলেছে। উপজেলা নির্বাচনে ওই রকম উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে হচ্ছে না, এটা হলো বাস্তবতা। এবং নির্বাচনও মানে আমি এবং তুমি তার নির্বাচন, এক গড়ের নির্বাচন, পাশ করলো আমি, ফেল করলো আমি, এখানে আর আগ্রহ থাকার কি কারণ থাকতে পারে? যেটা আনারস এটাই নৌকা, যেটা ঘোড়ামার্খা এইটাই নৌকা, সবই নৌকা। তাহলে এখানের মধ্যে আর আগ্রহের কোনো ব্যাপার আছে? যারা নৌকা করে তারা বাগাবাগি করে আগ্রহ আছে, জনগণ এটার মধ্যে নেই। জি, জনাব মোশাররফ হোসেন ভাইয়া, মোশাররফ হোসেন আপনার কাছে শুনবো। না, এখানে আমি তো রেজাউলের বক্তব্য আমি তো কন্ট্রাডিক্ট করতে চাই না। আমি একটু নাজমা আক্তার যে কথাগুলি বলেছে, উনি অনেকগুলি কথা বলেছে যে এগুলি সঠিক না। আমি যে কথাগুলি, এই যে নাজমা আক্তার বলুক যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে কত বিলিয়ন ডলার খরচ হচ্ছে, $6 বিলিয়ন, এটা তো ওপেন, সবাই জানে। তো একই প্রজেক্ট ভারত কিভাবে $3 বিলিয়ন অর্ধেক টাকা দিয়ে কিভাবে করে? আমাদের প্রশ্নটা তো এখানে। আর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, যারা এটা তো রাস্তা মাটির ব্যাপার নাই, আমাদের দলীয় না পদ্মা সেতুর নদীর গভীরতা বেশি, এরকম ব্যাপার নাই। এখন হইলো যারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে তারা তো জনগণকে প্রশ্ন জবাব দিতে বাধ্য। হ্যাঁ, টাকাটা কোথায় ব্যয় হচ্ছে এটা কিন্তু আমরা কিছুটা খোঁজ পেয়েছি। আপনার মনে আছে একটা বালি 7,000 টাকা, হ্যাঁ, তুলতে আবার 1800 টাকা লাগে না, কিন্তু সেটা তার পরবর্তীতে হয়নি, অ্যাড্রেস করা গেছে, পরবর্তীতে কিন্তু পেমেন্ট তো হয়ে গেছে অলরেডি, পেমেন্ট তো হয়ে গেছে। যখন এই যে গণমাধ্যম আপনারা যখন এই তথ্যটা উদ্ঘাটন করলেন, গভর্নমেন্ট তো ইচ্ছাকৃতভাবে করে নাই, তখন এটার ব্যবস্থা হয়েছে। তারপর এই নাজমা আক্তার বলেছে, আমি যে স্টেট বললাম যে বাপেক্স বোলাতে গ্যাস অনুসন্ধান করেছে, সক্ষম তারা, তা আপনি সেই কাজ বাপেক্সকে না দিয়ে গ্যাস ফ্রম রাশিয়াকে কেন দিলেন, তাও 3 গুণ খরচে? এগুলি তো ভ্যালিড প্রশ্ন, এগুলিকে উনি বলে তথ্য উপাত্ত নাই। আর আরেকটি কথা বলেছে বিএনপির আমলে। হ্যাঁ, বিএনপির আমলে আপনি দেখেন, বিএনপির আমলে বিদ্যুৎ উৎপাদন অনেক ক্ষেত্রে সংকট ছিল, কিন্তু বিদ্যুতের মূল্য ছিল কত? পার ইউনিট হলো 2 টাকা 60 পয়সা, এখন পার ইউনিট কত? 11 টাকা। আর এই প্রতি বছর যে বিএনপির আমলে কেউ বলতে পারবে যে রেন্টাল কুইন্টাল বছরে এই যে আওয়ামী লীগের শাসন আমলে প্রায় 1 লক্ষ কোটি টাকা তাদেরকে ক্যাপাসিটি ট্যাক্সের নামে দিয়েছে? এই যে রেজাউল ইসলাম সাহেব বলেছে, আপনি দেখবেন আদানির সাথে আপনি একটা চুক্তি করেছেন ভারতের, আদানি কিন্তু 1 ইউনিট বিদ্যুৎ আমাকে এখনো দেয় নাই, অথচ ভাড়া বাবদ কিন্তু তারা 10,000 কোটি টাকা নিয়ে গেছে। তো এইটা যদি আমরা বলি, তখন বলে সরকারের সমালোচনা করা হচ্ছে, সরকারের বিরুদ্ধে বলে। আপনি ওখান থেকে বিদ্যুৎ কিনে তাকে পেমেন্ট দিতেন, কিন্তু আপনি চুক্তিতে এমনভাবে করেছেন, যদি আপনি, কারণ আপনার সঞ্চালন লাইন নাই, কারণ এই বিদ্যুৎ আসবে ঝাড়খণ্ড থেকে, ইন্ডিয়ান, তা আপনার সঞ্চালন লাইন তৈরি করতে হবে প্রায় 33,000 কিলোমিটার মনে হয়। তা আপনি ওইটা উৎপাদন না করে আপনি কেন কন্ট্রাক্ট করলেন? এখন আপনাকে আনেন বা না আনেন, আপনাকে ইতিমধ্যে এই যে গত পরশুদিন দেখবেন পত্রিকাগুলো নিউজ করে 10,000 কোটি টাকা অলরেডি তাদেরকে পেমেন্ট করা হয়েছে। তো এই যে দেশের ক্ষতি করা, আমরা তো এই কথাগুলি আজকে তুলে ধরছি। আপনাদের সময় রিজার্ভ কত ছিল? রিজার্ভ তো আমাদের সময় ডলারের দাম কত ছিল আপনি হিসাব করেন? আমাদের বিএনপির আমলে আমার মানে সর্বোচ্চ মানে 38 কি 39 টাকা ডলার, সর্বোচ্চ 42 ছিল, 42 সর্বোচ্চ। আর এখন কত?
117.50 টাকা, এখন কিন্তু আপনি ওপেন মার্কেটে যান 25-26 টাকা দিয়ে 30 টাকায় কিনতে 30 টাকার মতো। তাহলে আপনি হিসাব করেন দেখেন রিজার্ভ কত থেকে কত এক। তারপর আমাদের অর্থনীতি ভলিউম তো বাড়ছে। আপনি দেখেন এই যে রিজার্ভ তো বেশি ছিল, কিন্তু এখন নানামুখী কারণে আরেকটু জিনিস আপনি দেখবেন যে এই যে আপনার মানে এই যে এখন সোর্স অফ ইনকামটা কোথায়, আপনাকে এই রিজার্ভ যে বাড়তেছে, কেন বাড়তেছে? এটা কি আওয়ামী লীগের কারণে? রিজার্ভ যদি বাড়ে সেটা বিএনপিকে আপনার স্যালুট দিতে হবে, কারণ এই জনশক্তি রপ্তানি জিয়াউর রহমান সাহেব করেছিলেন 8500 লোক দিয়ে মধ্যপ্রাচ্যে, আজকে সেখানে প্রায় 1.5 কোটি লোক বিদেশে আছে। কার অবদান? বিএনপির অবদান। এই যে গার্মেন্টস আপনি আজকে বিদেশ থেকে 84% বৈদেশিক মধ্যে অর্জন করেন, বিএনপির আমলে এটা জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন। সেই জিয়াউর রহমানের সাজানো সংসারে আপনারা এখন বসে বসে খাচ্ছেন, বলছে এত রিজার্ভ আমাদের, এত কিছু। আপনারা কি করেছেন? বরং আপনাকে আরেকটা বলি যে এই যে আজকে আমাদের ন্যাশনাল বাজেট আমাদের 7 লক্ষ কোটি টাকা, এর মধ্যে ভ্যাট থেকে 3.5 লক্ষ কোটি টাকা আসে। অথচ যখন বিএনপি 1992 সালে গ্যাট পরিবর্তন করেছিল ভ্যাট, তখন আওয়ামী লীগকে হরতাল ডেকেছিল, অথচ সেই সুবলটা এখন ওনারা খায়। তাহলে ওনারা যে কথা রেজাউল ইসলাম বলেছে এই 15 বছর আগে 20 বছর, ওনাদের অর্জনটা কোথায়? জি, একটু শুনে আসি, বলেন কোথায় অর্জন? নাজমা আক্তার। শুনলাম বিএনপির সময় ডলারের দাম কম ছিল, তখন অন্যান্য দেশে ডলারের দাম কত ছিল? তখন নিশ্চয় কম ছিল। এখন বিশ্বে ডলারের দাম কোন দেশে, মানে এমন বাংলাদেশে শুধু বেড়েছে না বিশ্বের অন্যান্য সকল দেশে? বাড়ার কথা বলা হয়নি, আপনি বলছেন রিজার্ভটা তো টোটাল ওই সাথে যোগ হবে। অবিবেচকের মতো কথা বলে ওই এখানে বসে সাময়িক বাহবা এটা অনেকেই নিতে পারে। সারা বিশ্বে আপনাদের সময়ে বিদ্যুতের কথা বলেন সংকট, আমাদের দাম মানে বিষয়ে, তারপরে আমাদের বাজেট এখন বড়, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, তাহলে বিএনপির সময় দেশ এগোলো না কেন? আমাদের দেশে আমাদের এখন আমরা নিজেদের অর্থে পদ্মা সেতু করলাম, আমরা এখন মেট্রো রেলে চড়ি, বিএনপির নেতারাও তো চড়েন, তাই না? টানেলের মধ্যে দিয়ে যাই, এগুলি কি এমনি এমনি হলো? সব টাকা আওয়ামী লীগ বিদেশকে দিয়ে দিল, আবার নিজেরা খেয়ে ফেললো, তাহলে দেশটা চললো কিভাবে? হ্যাঁ, আপনাদের সময় এখন রিজার্ভের কথা বলেন, আমি তো উদাহরণ দিলাম, যাদের সময় রিজার্ভ ছিল 3.48 বিলিয়ন, তারা এখন 17 বিলিয়ন কেন আছে সেটা নিয়ে প্রশ্ন করি। বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা নাই, শুধু খাম্বা উৎপাদন করেছিল, তারা এখন বলে বিদ্যুতে কুইক রেন্টাল করলো কেন, পেমেন্টটা আগে দিল কেন? আরে এইগুলোর ব্যাখ্যা তো সবসময় আমরা জাতীয় সংসদে পাই, মন্ত্রীর কাছে প্রশ্ন করলে সব উত্তর দেয়, সেগুলি বিশ্লেষণ করে কথা বলেন, সেখানে যদি ভুল থাকে সেটা চ্যালেঞ্জ করেন, এইটি আছে। এখন এখানে কিছু অসত্য তথ্য দিয়ে গেলেন, মানুষ এতে বিভ্রান্ত, সাময়িক বিভ্রান্ত হলেও মানুষ কিন্তু এটা মেনে নেয় যে এটা কি বলছেন। আপনার পদ্মা সেতুর সাথে আপনি ভূপেন হাজারিকা সেতু তুলনা করেন, ওটা আপনি যৌক্তিকভাবে প্রতিটা মানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে আপনি আলাপ করেন, আপনি সেটা দেখেন, তখন কি আছে? আপনি নিজে তো আপনিও বিশেষজ্ঞ না, আমিও বিশেষজ্ঞ না, যারা এই বিষয়গুলি নিয়ে কাজ করছে তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, সেই বিশেষজ্ঞের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন যে এটা কেন হলো। আপনার রাইট আছে, আপনি বিরোধী দল, আপনি এটা বলবেন, আপনি আরো জোরে বলবেন, সেটা সবই ঠিক আছে, কিন্তু সেটি আপনি প্রমাণ করেন যেটা, সেটি আপনি সেটা নিয়ে আপনি মানে বার্গেনিং করেন, সেটা তো করছেন না। আপনারা নির্বাচন করছেন, এই শেখ হাসিনা কি আমাদের আইন বাইরে গিয়ে নির্বাচন করেছে? সংবিধানের বাইরে করেছে? অন্য কোন দেশের কথা বলেন, যে দেশের ডোনাল্ড লু বা অন্যান্য পশ্চিমা দেশ কোন দেশে আছে আপনারা যা চান সেই অনুযায়ী নির্বাচন, আর সেই অনুযায়ী নির্বাচন না হলে গণতন্ত্র ধ্বংস হয়ে যায়? পাকিস্তানে আছে। হ্যাঁ, পাকিস্তানের উদাহরণ একমাত্র ওনাদের জন্য খাটে। এখানে পাকিস্তানের নেতারা, পাকিস্তানের জার্নালিস্টরাও কিন্তু বলছে যে আমরা বাংলাদেশের মতো হতে চাই। এই উদাহরণে অসুবিধা হয় না, বাংলাদেশ বানিয়ে দাও আমাদের, সেটা তারা বলছে। আর আমাদের মোশাররফ ভাইরা ওই অন্য মানে পাকিস্তান হতে চাচ্ছে। পাকিস্তান আফগানিস্তানের উদাহরণ তো এখানে আমাদের চলবে না, কারণ পাকিস্তান আফগানিস্তান এরা একটা অলরেডি একটা ব্যর্থ রাষ্ট্র, এখানে মানে সামরিক শাসক বা এখানে এটার ইনভেন্টর থাকে, আর এইটা ওই দেশের এই গণতন্ত্র এখানে আমাদের আমেরিকা সহ অন্যান্য রাষ্ট্র, এখানে আমেরিকা বিশেষ করে এই ধরনের কর্মকাণ্ডে মদত দিয়ে থাকে। তারা জনপ্রিয় মানুষদেরকে ক্ষমতা থেকে সরাতে চায়, আর এমন তাবেদার মানুষকে ক্ষমতায় বসাতে চায়। তো বিএনপি হচ্ছে, আমরা যদি বলি
যে ওনারা আমাদেরকে অন্য কোনো রাষ্ট্রের কে কোটা দিয়ে কথা বলে, তা আমরা যদি বলি যে আমেরিকা বিএনপি কে তাবেদার মনে করে বলে ক্ষমতায় বসাতে চায়, কিন্তু জনগণ সেটা মানে না, জনগণ সেটা হতে দেয় না, এবং আমার নেত্রীর মানে কৌশলী সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্তের কারণে বাংলাদেশের মানুষ বারবার বেঁচে যায়। সুতরাং বিএনপির হাতে দেশ ধ্বংসের দিকে চলে যায়, এটা তো আমরা উদাহরণ দিয়ে দেখেছি। জিয়া রহমান ওই কি বস্ত্র মন্ত্রণালয় করলেন দেখে বস্ত্র একেবারে রেমিটেন্স এসে গেল। মানে আপনার এই যে এখন যে যতগুলি মানে গ্রিন ইন্ডাস্ট্রি দেখ, আর বঙ্গবন্ধুকে তো বাঁচতে দিলেন 3 বছর, 3 বছর 7 মাস। যে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 75-এর পরে যে সরকার আসছিল, সেই সরকার কোন গণতান্ত্রিক পন্থায় আসছিল ক্ষমতায়, কোন গণতান্ত্রিক ভাবে তারা দল করেছিল? পোশাক পরে, উর্দি পরে দল গঠন করে, আবার একসাথে সামরিক আইন প্রশাসক, আবার একসাথে রাষ্ট্রপতি, এইভাবে দল গঠন করে দেশ পরিচালনা করে বলেন গণতন্ত্র। আর মৌলবাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশটাকে পিছের দিকে টেনে দিয়েছেন আরো। মৌলবাদী গণতন্ত্র মানে যুদ্ধ অপরাধীদের গণতন্ত্র না, যুদ্ধ অপরাধীদের মুক্ত করে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র করেন। আবার মুক্তিযুদ্ধের বলেন মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযোদ্ধারা, হ্যাঁ এটা অনেক দুর্ভাগ্যক্রমে অনেক মুক্তিযোদ্ধারা যে কোনো কারণে হোক আওয়ামী লীগের অসংখ্য ধন্যবাদ নেতা তখন তাদেরকে। জনাব নাজমা আক্তার, আমি আসবো আপনার কাছে। এ পর্যায়ে আমাকে হয়তো শেষ করতে হবে। রেজাউল ইসলাম ভাই, আপনাকে দিয়ে শেষ করব। মূলত গার্মেন্টসের যে ব্যাপারটা এই জায়গায় আলোচনা আসছে, গার্মেন্টসের ব্যাপারটা বিএনপির সময় শুরু হয়েছে। গার্মেন্টসের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি আটকে যেতে হলো এলসির কারণে। ব্যাক টু ব্যাক এলসি করার পরে গার্মেন্টস শিল্পের একটা বিরাট পরিবর্তন এসছে, এবং এই ব্যাক টু ব্যাক এলসিটা কিন্তু আমরা করে দিয়েছি। এইটার যে সুবিধাটা, এই সুবিধাটার ফলে আজকে দেখেন প্রায় 51 লক্ষ কর্মচারী প্রত্যক্ষ পরোক্ষভাবে আসছে, এবং আমাদের প্রধান রপ্তানি আয়ের একটা খাত হয়েছে এটা। অসংখ্য ধন্যবাদ। এই কথাটা কিন্তু আমাদের দুই বিজ্ঞ আলোচক একজনও বলেনি, এবং এই শিল্পটার ব্যাপক যে প্রসার, এই প্রসারটা আমাদের সময় হয়েছে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।